শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল ওই 6:30 মতো। তো সকালে উঠেই কিন্তু সংসারের সমস্ত আশেপাশে কাজকর্মতে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে জানো তো ডোডো না অনেক সকাল সকাল উঠে গেছে, সেই কারণে কিন্তু আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। যেদিন ও একটু বেলাতে ওঠে সেদিন কিন্তু তাড়াতাড়ি উঠে পড়তে পারি, আর যেই দিন আমার সাথে সাথে ওঠে সেদিন একটু কাজে লেট হয়ে যায়। তো আর কি, এদিক দিয়ে ঘরের পেছনটা আগে সববার আগে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। তো ঝাঁট দেওয়ার পরেই দেখি জানো, এই যে আমাদের মাটির ঘর আছে না, এই মাটির ঘরের দেয়ালে একটা সাপের খোলস। তো দেখে প্রথমে খুব চমকে গেছিলাম জানো, এভাবে কাছ থেকে কখনো এরকমভাবে সাপের খোলস দেখিনি। তো এটা আমি বাড়িতে সবাইকে দেখালাম, দেখানোতে ওনারা বললেন যে এটা হয়তো একটা জাত সাপেরই খোলস। সত্যি বলতে ভীষণই ভয় লাগলো। যাই হোক, ওই দিককার কাজকর্ম মিটিয়ে এইদিকে চলে আসলাম ঝাঁটাটা ধুয়ে রেখে দিতে। এদিক দিয়ে রাতের বাসি বাসন কোসন ছিল সেগুলোও কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে, আর চলে যাচ্ছি একেবারে ঘরের দিকে। তো জানো তো বন্ধুরা, এই যে লেট করে ঘুম থেকে উঠি না একটু হলেও, তখন না ভীষণ কাজ করতে কষ্ট হয়, যেহেতু রোদ্দুরটা উঠে পড়ে আমাদেরকে। তো রোদ্দুর, ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছু মাথায় নিয়েই সংসারের সমস্ত কাজকর্ম সারতে হয়, সেই কারণে। তো ওই দিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল, আর এই দিক দিয়ে আমি এনেই গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। তো আর কি, ওই দিককার কাজকর্ম শেষ, আর এইদিকে এসছি জানো তো কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে দেবো। তো কি হয়েছে জানো তো, সকাল সকাল যদি সার্ফ ছাইটা বোলানো হয়ে যায় বেলার দিকে কিন্তু আমার কাজটা অনেকটাই কমে যায়, আর তখন মাথার মধ্যে কোনো চাপ থাকে না যে বেলা হলে সার্ফ ছাই বোলাতে হবে বা কিছু একটা কাজ আছে। তো তখন যখন খুশি তখন রান্নাটাও বসিয়ে দিতে পারি। আর এদিক দিয়ে কিন্তু কড়াইয়ে সার্ফ ছাইটা সুন্দর করে বুলিয়ে দিচ্ছিলাম। আজকে যেন অনেকটাই দেরি হয়ে গেছে কাজকর্মে হাত দিতে, তাও কিন্তু বেশ এনার্জির সাথে সকাল থেকে ফুল দমে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, যেদিন থেকে নিজের হাতে সব কিছু সামলানোর দায়িত্ব তুলে নিয়েছি না, সেদিন থেকে নিজের পছন্দের জিনিসগুলো ভুলে গেছি জানো। যেরকমটা হলো, এক এক সময় মনে হয় যে হয়তো বিয়ের আগে যেরকম থাকতাম বেলা 8টার সময় ঘুম থেকে উঠে সংসারে, তখনও কাজকর্ম ছিল মোটামুটি ছিল, সেরকমভাবে করব, নিজের মতো নিজে একটু থাকবো। কিন্তু কি বলতো, যখনই নিজের পছন্দের কথাগুলো ভাবি না, তখনই ভাবি যে এগুলো করলে পরে আমার সংসারে কাজগুলোই করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর যদিও কখনো খুব শরীর খারাপ করে, ইচ্ছে হলেও শুতে, তখন যেন শুই না। কেন বলো তো, মাথার মধ্যে কিন্তু টেনশন থেকেই যায়। তখন মনে হয় এইভাবে শুয়ে থাকার থেকে আমি উঠে সংসারের কাজগুলো করে নিলে অনেকটাই মানসিকভাবে শান্তি পাবো। সেই কারণেই যেন নিজের পছন্দ, চাওয়া পাওয়া সমস্ত কিছু এখন আস্তে আস্তে বিসর্জন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেয়েই যখন নিজের পছন্দগুলো বিয়ের আগে ছিল, একটা যদি না পেতো বাড়ি তোলপাড় করে মাথায় তুলে নিত, কিন্তু সেইগুলোই যদি এখন বিয়ের পরে একটা পাই, তাহলেই মেয়েটা ভাবে আমি স্বর্গে আছি। এরকমটা আমার তোমার বলে নয়, প্রত্যেকটা মেয়ের জীবনেই আমার মনে হয় হয়ে থাকে। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কাজকর্মটা অনেকটাই সামলানো হয়ে গেল। ওইদিকে কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে চলে আসলাম এইদিকে উনান থেকে ছাইগুলো তুলে দিতে। তো এই ছাইগুলো তুলে কচু গাছে নিচে দেবো বলেই কিন্তু গামলায় ভরে রেখে দিয়েছি। তো আর কি, এইদিকে গুনে গুনে কাপ করে চা বসিয়ে দিলাম, আর এইদিকে যেন কালকে রাতের কিছুটা রুটি ছিল, মানে একটা আর অর্ধেকটা, যাকে বলা হয় দেড়খানা রুটি। তো দেড়খানা রুটি কিন্তু আজকে সকালে শ্বশুর শাশুড়িকে দিয়ে দিলাম, যাতে ওনাদের সকালের খাবারটা একটু হলেও হয়ে যায়। বিস্কুট খাওয়ার থেকে আমার মনে হয় সকালে যদি একটু রুটি বা অন্য কিছু খাওয়া হয় অনেকটাই পেটটা ভরে থাকে, আর বেলা অবধিও কিন্তু থাকা যায়। যাই হোক, সকালের কাজকর্ম গুছিয়ে, মানে চা রুটি করা গুছিয়ে ডোডোকে খাইয়ে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। চা হতে হতেই যেন আমি ভাত বসিয়ে দিই। আর আমি যেন তো সবসময় গরম গরম চা খেতে একটু বেশি পছন্দ করি না। আমার হালকা যে থাকে না, না গরম না ঠান্ডা, ওই সময়টাই চাটা খাই। তো ওইদিকে আমি যেন তো
কাজ করতে করতে চাটা দেখি কখন বেশ খাওয়া হয়ে যায়। আলু সেদ্ধ মাখা কমপ্লিট, 3 দিকে 3 জনের জন্য ভাগ করে নিয়েছি। তো শাশুড়ি মা তো খান না, আর ডোডো এত ঝাল আলু সেদ্ধ খাবে না, সেই কারণে ওর জন্য আলু সেদ্ধ রাখা আছে। আর ওই দিক দিয়ে ওনার জন্য চিড়ের প্যাকেট এনে ডোডোর পাপা রেখে দিয়েছে। এদিক দিয়ে মুগের ডাল এনেছে, দুপুরে রান্না বসাবো। তো মুগের ডালটা পুরোই ধরে গেছে, যেন দেখে কি খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। আজকে যেন শরীরটা ভীষণ খারাপ, ইচ্ছে হলেও আমার কিন্তু শরীর সাথ দিচ্ছে না। তাই সংসারের সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। নিজের যেন তো শরীরটাকেও এক এক সময় দেখতে হয়, এক এক সময় ভাবি যে শরীরটাই যদি সাথ না দেয় আমি তাহলে এই শেষের সংসার কি করে ঠেলবো, তার সাথে সব থেকে বড় কথা আমার ছেলেটাকে আমি কিভাবে সামলাবো। তাই জানো তো এক এক সময় হয়তো মন হলে নিজের শরীরের কথাটা ভেবেও কিন্তু অনেক সময় নিজেকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করি। আর কথা বলতে বলতে এদিক দিয়ে অনেকগুলো কাচাকুচি ছিল, যেন রেস্ট নেওয়ার পর উঠলাম, উঠে এই কাচাকুচিগুলো করে নিলাম, যাতে করে কি বলো তো বেলার দিকে করলে পরে একটু তোমার বেলা হয়ে যায়, আর এখন করে নিলে পরে তোমার শুকিয়ে যাবে বেলার দিকে। তো ওইদিকে সমস্ত কিছু আমার নেড়ে দেওয়া হলো দড়ির মধ্যে। আর এইদিকে দেখেছো ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। তো আজকে যেন সার্ফ ছাই বোলানোটা একেবারেই ফালতু হয়েছে। কেন বলো তো, আমি ভেবেছিলাম সকালের দিকে যে আমি আজকে কাঠে রান্না করব, কিন্তু বেলা হলো, এত শরীর খারাপ করছে, নিজের একটুও ভালো লাগছে না। তখন ভাবছি যে না থাক, আজকের দিনটা গ্যাসেই করে নিই, তখন সার্ফ ছাইটা তুলে দেবো। তো এরকমভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা করেছি। ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিলাম, কিচ্ছু আনাজপাতি কাটা নেই জানো। তখন না সত্যি ওই কথাটাই মনে হচ্ছে যে আমি কেন শুয়েছিলাম, উঠে যদি কাজগুলো করে নিতাম তাহলে হয়তো আমার এখন এতটা কষ্ট হতো না। তো ওই দিক দিয়ে ডোডোকেও স্নান করিয়ে দিলাম। সংসারের সমস্ত কিছু সামলানোর দায়িত্বর সাথে সাথে সত্যি বলতে নিজের চাওয়া পাওয়া ইচ্ছেগুলোই যেন কোথায় হারিয়ে গেছে, নিজেই এখন ভাবি আর হাসি এক এক সময়, জানো তো বন্ধুরা। যাই হোক, কদিন ধরে বেশ পটলগুলো ঘরে ছিল, আর এই পটলগুলো যেন ভীষণ সুন্দর ছিল, মানে অনেক কদিন ধরে হয়েছে বলে হয়তো এরকম পেকে গেছে বীজগুলো। আর কয়েকটা পটল এত সুন্দর কচি কচি ছিল কি বলবো। ওই পটলগুলোই যে খোসাগুলো হয়েছে না, সেগুলো আমি রেখে দিয়েছি, কালকে সকালে একটু বাদাম দিয়ে বাটা করব। আর এই পটলের খোসা বাটা খেতে বাদাম দিয়ে ভীষণই টেস্টি লাগে জানো বন্ধুরা। আমরা না সকালের কিছু খাবার এরকমভাবেই সঞ্চয় করে রেখে দিই। আমি এক এক সময় ভাবি যে আজ যেটা খাচ্ছি সেটা থেকে যদি একটু রাখা যায় কালকের কথা ভেবে, তাহলে কিন্তু আমার অনেকটাই সেফ হবে সংসারটা। যাই হোক, পটলগুলো কাটা কমপ্লিট। ওই দিক দিয়ে 2টো পটল কেটে রেখে দিয়েছি। শাশুড়ি মা ভাজা খাবেন, উনি ডাল আর পটল ভাজা দিয়েই খাবেন বলেছেন আজকে। আর আমাদের এখানে জানো তো এই যে বৈশাখ মাসের শেষ শনিবার আমাদের এখানে একজন ভগবান আছে, মানে ভবপাগলা বলে, তিনি নাকি যখন ছিলেন অনেক বছর আগে ভগবানের সমানই ওনার মধ্যে শক্তি ছিল, তাই ওনাকে এখনও আমরা ভগবান রূপে পুজো করি। আর আমাদের এখানে জানো তো সেই পুজোটার জন্যই না প্রচুর মেলা বসে, আর সমস্ত রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সমস্ত খাবার এমনিতেই বিলি করে জানো। কোথাও দেয় বিস্কুট, কোথাও চকলেট, কোথায় দেয় শরবত, কোথাও বা চা, আবার কোথাও কোথাও পোলাও ভাত খিচুড়ি, কোনো খাবারের অগন্তি নেই। আর আমাদের জানো তো এই ভবপাগলার বলেই ভবা আর ভবানী বললেই যেন সমস্ত কিছু জোগাড় হয়ে যায়। এটাই প্রতিনিয়ত এখানকার মানুষ মেনে আসছে বছর বছর যুগ যুগ ধরে। সেই কারণে ডোডোর পাপা বললো বেশি কিছু রান্না করতে হবে না, রাতের বেলা তো মেলায় যাব, সমস্ত কিছু রান্নায় নষ্ট হবে। আর সত্যি বলতে আমি না ভাবলাম যদি না যেতে পারি, শরীরটা এত খারাপ লাগছে, সেই কারণে না একটু বেশি বেশি করে করলাম যাতে রাতের বেলা হয়ে যাবে। আর সত্যি বলতে ভগবানের একটা মহিমা আছে জানো, যখন রেডি হব তখন মনে হচ্ছিল যে না যাব না, তারপর যেই রেডি হয়ে রাস্তায় বেরিয়েছি সমস্ত শরীর খারাপ যেন কোথায় গায়েব হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। তো এই দিক দিয়ে পটল আলুগুলো সমস্ত কিছু সারানো হয়ে গেল, আর পটল আলু ভালো করে ভেজে নিলাম। আর জানো তো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট টিপস দিই চলো। পটলগুলো যদি রান্নার 2 ঘন্টা আগে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দাও, তাহলে দেখবে পটল থেকে অনেকটাই জল বেরোয়, আর যখন পটল ভাজতে যাবে না অনেকটাই তেলটা কিন্তু কম লাগে। এতে করে কিন্তু রান্নাটা অনেকটাই টেস্টি হয়, আর পটল আলুর তরকারিটা খেতেও ভীষণ ভাল লাগে।
যাই হোক, মশলা থেকে দেখো এখন কি সুন্দর তেল ছেড়ে এসছে, দেখেছো বন্ধুরা? তো এত সুন্দর যখন মশলাটা কষানো হয় তখন তরকারিটাও মনে হয় কত ভালো লাগবে, তাই না বলো? আর জানো তো, পটল আলুগুলো ভেজে রাখাতে তরকারিটা অনেকটাই টেস্টি হয়েছে। যাই হোক, এই দিক দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি মেলার উদ্দেশ্যে। নিজের মনটাকেও একটু ভালো রাখতে হয়, শান্তিতে রাখতে হয়। হয়তো আমরা গরিব মানুষ বলে অনেক দূরে অনেক কিছু বিলাসিতা না করতে পারলেও নিজের সামর্থ্যর মধ্যে, নিজের এরিয়ার মধ্যে ঘুরেও কিন্তু নিজেদেরকে শান্তি দিই। তো এই দেখো, এখানে চলে আসলাম পাগলার বাড়ি। তো এই বাড়ির মধ্যে কিন্তু প্রচুর বাউল কবিগুরু ওনারা এসছেন, সেগুলিরই গান হচ্ছে। আর এদিক দিয়ে ডোডো আর আমি বসে আছি, ডোডোকে জল দিয়ে দিয়েছি, ও জল খাচ্ছে। আর ওই পাগলার বাড়ির চারিপাশেই দেখো কত সুন্দর ব্যাগের দোকান, তারপরে এখানে আছে বাসন কোসন, বিভিন্ন রকমের দোকান। আর ডোডো আর পাপার সাথে কিন্তু চলে যাচ্ছিল সোজা, আর ওনা ভীষণ খুশি হয়েছে। আর এদিকে দেখেছো এই যে ফুল গাছগুলো দেখতে কত সুন্দর লাগে না বলো, আর্টিফিশিয়াল। তো আমার না ভীষণ ভালো লাগে জানো এই ফুল গাছগুলো দেখতে, তাই তোমাদের সঙ্গেও একটু ভাগ করলাম। আর এটা দেখতে কি অপরূপ দৃশ্য জানো, যে কি সুন্দর জোনাকি পোকার মতো লাগছে, একবার নিচ্ছে একবার জ্বলছে। মন চেয়েছিল নেব, কিন্তু অনেক কিছু কথা ভেবে আর না হলো না। এইগুলো আমরা বাড়ির জন্য কিনেছি, ক্লিপ দুটো আমাদের, আর এই গাড়িটা ডোডো পছন্দ করে নিয়েছে। আজকের ব্লগটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।